প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। দীর্ঘদিন পরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আমি তোমাদেরকে স্বরলেখা পড়াতে চাচ্ছি। ইতিমধ্যে স্বরলেখার স্থানাঙ্ক আমার সহকর্মী তোমাদেরকে পড়িয়েছেন। আমি যাত্রা শুরু করতে চাচ্ছি 3.5 থেকে। স্বরলেখা বলার আগে বা স্বরলেখার যাত্রা শুরু করার আগে তোমাদের কিছু দুই একটা কথা আমি না বললেই নয়। পৃথিবীতে আমাদের কিছু কিছু জিনিস আছে খুব বেশি দরকার। আমরা প্রত্যেকেই যেমন পড়াশোনা করি, তার একটা লক্ষ্য থাকে ভবিষ্যতে আমরা কি হব। এই পড়াশোনার লক্ষ্যটা হচ্ছে যে আমরা ভবিষ্যতে বড় কোনো চাকরি পাবো বা ভালো থাকবো বা ব্যবসা করবো ইত্যাদি। এর সব কিছুর সাথে ওতপ্রোতভাবে আমাদের এই স্বরলেখা জড়িত। কারণ কিছু আমরা যা পড়াই বা যা পড়ি অনেক কিছুই ম্যাথমেটিক্সের দেখা যায় বাস্তবিক জীবনের সাথে খুব একটা বেশি জড়িত থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে আজকের যে জিনিসটা পড়াবো এটা অনেক বেশি জড়িত এবং অনেক বেশি দরকারি একটা জিনিস। এই কারণে তোমাদেরকে আমি চলে যেতে চাচ্ছি স্বরলেখা জিনিসটা কি সেখান থেকে যাত্রা শুরু করতে চাচ্ছি। প্রথম কথা হলো, স্বরলেখার ব্যাপারে তোমাদের অনেকেরই কিছু ভ্রান্ত ধারণা আছে এবং আমরা যখন পড়াই তখন আমরা স্বরলেখা এবং রশ্মি দুটাকে মিলিয়ে ফেলি। দেখো, কোনো সমতলে একটি চলমান বিন্দু, এই যে একটা চলমান বিন্দু, এই বিন্দুটা কোন দিকে চলবে? যদি সেই চলমান বিন্দুটি গতির দিক পরিবর্তন না করে চলতে থাকে, এই যে গতির দিক না করে এদিকে চলতে পারে আর এদিকেও চলতে পারে, অর্থাৎ ইহারা এই যে চলমান বিন্দুটা যে পথ দিয়ে চলে, এই সঞ্চার পথ যেটাকে আমরা বলি চলার পথ, এইটা যদি দিক পরিবর্তন না করে সঞ্চারিত হয়, তা যে সরলরেখা বরাবর বা যে সরল পথে যে চলে সেই সরল পথটাই হচ্ছে সরলরেখা। আসলে আমরা যখন কাজ করি, অঙ্ক করি বা বলি, তখন আমরা বলি কিন্তু সরলরেখা মানে হলো আমরা এইভাবে একটা টান দিয়ে দিই। আসলে না, এটিকে বলা হয় রশ্মি, কারণ এর উৎপত্তি স্থল আছে। উৎপত্তি স্থল থেকে সে যে কোনো একদিকে যেতে পারে, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, কিন্তু সরলরেখাটা কিন্তু উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। আসো, এই যে দুইটা রেখা বা একটা রেখাংশ টানলাম, এর উপর ভিত্তি করে প্রথমেই তোমার চলে আসতে হবে সরলরেখা বোঝার আগে সরলরেখাটা কেমন অবস্থানে আছে। সেটা কি কাত করে আছে, না লম্বালম্বিভাবে আছে, না আড়াআড়িভাবে আছে, না কিভাবে আছে। এই যে বিভিন্ন অবস্থানের উপর ভিত্তি করে সরলরেখার প্রথম আমাদের ম্যাথমেটিক্যাল একটা টার্ম হচ্ছে ঢাল। ইংলিশে বলা হয় স্লোপ, বাংলায় বলা হয় ঢাল। এই ঢাল বা স্লোপ এই ইংলিশে বলা হয় স্লোপ। এইটা নিয়ে তোমাদের একটু কথা বলতে চাই, তাহলেই আমাদের আজকের এই কথাগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। ঢাল বা স্লোপ যাই বলি না কেন, জ্যামিতি যখন আমরা যাত্রা শুরু করি, জ্যামিতির প্রথম ধাপ হচ্ছে কি ধাপ? একটু ভালো করে মনে করো যে যাই কিছু করি না কেন অক্ষের সাপেক্ষে করতে হবে। একটা হলো এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এখন দেখো তোমাদের সামনে আমি দুইটা অক্ষ এঁকে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যখন আমি আঁকবো তখন দেখো তোমরা সবাই দেখেছিলাম বা তোমরা ছোট সময় থেকে করে আসছো যে এইটা এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষটা অলওয়েজ ভূমির সাথে সমান্তরাল থাকে, ওয়াই অক্ষটা কি হয় ভূমির উপর লম্বালম্বিভাবে থাকে। এই দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে কি হয়, যাকে আমরা বলি মূলবিন্দু। আসো, এই মূলবিন্দুতে আমি একটা রেখা আঁকতে চাচ্ছি। রেখাটা দেখো, আমি যদি এভাবে আঁকি, আমি একটা রেখা ধরো, এখন আমি রেখাও বলি কিন্তু আসলে একটা রেখাংশ এঁকেছি, কিন্তু এই রেখাংশ। আবার দেখো, আমি এটা ওখানে না এঁকে আমি এখানে আঁকতে পারি। আমি ভিন্ন কালার দিয়ে বলি, যদি এখানে না আঁকতে পারি আমি এখানেও আঁকতে পারতাম বা এখানেও আঁকতে পারতাম, বিভিন্ন দিকে আঁকতে পারতাম। অর্থ হলো এই রেখাংশের উৎপত্তি স্থল কিন্তু এইটা। এখন এই উৎপত্তি স্থল থেকে এখন দেখো এইটা যদি আমি পুরোটাই বলতাম তাহলে আমার তাতেও কোনো সমস্যা নেই, তখন কিন্তু আমি বলতে পারতাম রেখা। এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। আমি এখন বলতে চাচ্ছি, এটা একটা রেখা দিয়ে বলি, তারপরে বাকি রেখাগুলো আমি বলতে চাচ্ছি। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানই হচ্ছে ঢাল। কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানই হচ্ছে ঢাল। তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই ঢালের সাংকেতিক চিহ্ন হচ্ছে এম। এম ইকুয়াল টু হবে তাহলে ট্যান থিটা, কারণ আমি এখানে থিটা কোণ তৈরি করেছি। তাহলে সিদ্ধান্তে আসি,
কোনো সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানই হচ্ছে ঢাল। এখন দেখো এই রেখাটা কিভাবে থাকবে, দেখো এইখানে একভাবে আছে, আর আমি যদি এইটার কথা বলি এখানে একভাবে আছে, আবার যদি আমি এভাবে বলি তাহলে আরেকভাবে হচ্ছে, আবার যদি আমি এখান থেকে বলি তাও একভাবে হচ্ছে, আবার আমি ঘুরিয়ে এভাবেও বলতে পারি। এই যে বিভিন্ন অবস্থানে এই রশ্মিটা যে বিভিন্ন অবস্থানে ঘুরে ঘুরে যে জায়গায় থাক না কেন সেইটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে হতে পারে, ঋণাত্মক দিকের সাথে হতে পারে। আমার ঢালটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান। এখন আসো এই যে একটু আমি এবার একটা চিত্র দিয়ে তোমাদেরকে বলতে চাচ্ছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে প্রিয় শিক্ষার্থী যদি দেখা যায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্মকোণ তৈরি করে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝের যদি কোনো কোণ তৈরি করে, তাহলে তুমি দেখবা ট্যান অফ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝামাঝি জায়গায় ট্যান থিটার মান অলওয়েজ কি ধনাত্মক। তাহলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্মকোণ তৈরি করে তাহলে কি হবে, ঢাল হবে ধনাত্মক। অথবা উল্টো করে বলো, ঢাল যদি ধনাত্মক হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই রেখাটি বা ওই রেখাটি কি হবে, সূক্ষ্মকোণ তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বললাম কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানে হচ্ছে ঢাল। ঢাল কি হবে, যদি সূক্ষ্মকোণ তৈরি করে তাহলে ঢালের মান হবে ধনাত্মক, আর যদি স্থূলকোণ তৈরি করে তাহলে ঢালের মান হবে ঋণাত্মক। আবার একটা কথা, এর কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। যদি কিনা ইহা দেখা যায় ঢাল, আমরা একটু ভালো করে তোমরা একটু শোনো, ঢাল ধনাত্মক হলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে। ঢাল যদি ঋণাত্মক হয় রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঋণাত্মক কোণ তৈরি করে। আবার যদি ঢাল যদি ঋণাত্মক হয়, এটা কিন্তু আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, ইহা ঋণাত্মক দিক মানে অর্থাৎ কি, আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তখন তার মান হয় ধনাত্মক, যদি ক্লকওয়াইজ ঘুরে যায় তাহলে কি হয় তোমাদের সকলেই জানা আছে, তখন তার মান হয় ঋণাত্মক। তখন সে কি করবে, সূক্ষ্মকোণ তৈরি করবে। একটু দেখো, আমি এখন এই যে যদি এইখান থেকে এই পর্যন্ত আনি মনে করো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, কোণটা কিন্তু আসছে এখানে ধনাত্মক কোণ, কিন্তু ট্যান অফ এটা কোন কোণ হয়েছে, স্থূল কোণ। ট্যান অফ স্থূল কোণ যদি বলো তখন তার মান হবে ঋণাত্মক। আবার যদি এইটাই পাশে হয় তাহলে এইখানে যদি হয় থিটা, এইটা হবে পাই মাইনাস থিটা। ট্যান অফ পাই মাইনাস থিটা কোথায় পড়ে গেছে, 180 ডিগ্রির সাথে সম্পর্ক যুক্ত হলে ইয়ার যেমন আছে ঠিক তেমন থাকবে। কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ, তার বিপরীত কোসেক সেটা পজিটিভ, কিন্তু ট্যানের মান তখন হবে নেগেটিভ। তুমি দেখো ট্যান 150 ডিগ্রি কোণের মান যদি বের করো তাহলে তুমি কি পাবে, তুমি অবশ্যই তখন পাবে তার মানটা ঋণাত্মক। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি বলতে চাই, এই যে ঢালের যে কথাটা বললাম, কি বললাম, প্রথমত আমি আবার বলি, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানই হচ্ছে ঢাল। ঢাল যদি দেখা যাচ্ছে, ঢালের মান যদি কি হয়, ধনাত্মক হয়, তাহলে এক্স অক্ষের সাথে কি হবে, ধনাত্মক দিকের সাথে সে সূক্ষ্মকোণ তৈরি করবে। ঢাল যদি ঋণাত্মক হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি হবে, সে ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে স্থূলকোণ তৈরি করবে। আর আমি যদি ঘুরিয়ে বলি যে ধনাত্মক দিকের সাথে যদি সূক্ষ্মকোণ তৈরি করে তাহলেও সে ঋণাত্মক মান আসবে। এই যে দেখো, এই পাশ থেকে যদি সে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে 180 ডিগ্রি মাইনাস 30, অর্থাৎ বেসিক্যালি সে এই দিক থেকে যদি সে 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এই দিকে সে তৈরি করে 180 ডিগ্রি মাইনাস 30, তার মানে হইল সে 150 ডিগ্রি কোণ ধনাত্মক দিকের সাথে করে। আর ঋণাত্মক দিকের সাথে যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে ধনাত্মক দিকের সাথে 150 ডিগ্রি কোণ তৈরি করে। ট্যান অফ মাইনাস 30 ডিগ্রি কোণের মানও যা, ট্যান 150 ডিগ্রি কোণের মানও তাই। তাহলে এখন আমাদের সকলে এই ঢালটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঢাল যখন বুঝবে তখন আসো এই ঢালের সাথে সম্পর্কযুক্ত আমরা একটা কথা একটু বলে নেই, বিন্দু। আসো এইবার দেখো, যদি তুমি দুইটা বিন্দু নাও তাহলে সেই দুই বিন্দুর ঢাল কি করে নির্ণয় করতে হয়, প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে সেই কথা আমি তুলে ধরতে চাচ্ছি। একটা বিন্দু হলো x1 y1, আর একটা বিন্দু হচ্ছে x2 y2। আসো এই দুই বিন্দু দিয়ে গমনকারী একটা রেখা টেনে নাও। এখন
এই রেখাটাকে যদি সামনে বা পিছনে, রেখাংশটাকে যদি সামনে বা পিছনের দিকে বাড়াই, তাহলে দেখবা ইহা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করেছে। ধরি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ইহা থিটা কোণ তৈরি করে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি এখন মূলবিন্দুর সাপেক্ষে এটা লম্ব টানো, তাহলে দেখো এইটুকের মান তুমি পাবে হলো x1, এইটুকের মান পাবে হলো y1। তুমি যদি এখান থেকে লম্ব টানো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকের মান হচ্ছে x2, আর এই পুরোটার মান হচ্ছে y2। এইটা তুমি জানো। এবার তুমি এই বিন্দু থেকে এই রেখার উপর যদি লম্ব টানো, তাহলে এখানে একটা কোণ তৈরি করবে থিটা। এটাও থিটা, এটাও থিটা। কারণ এটা কেন থিটা? দুইটি সরলরেখা যদি তুমি শিখে আসছো, দুইটি সরলরেখা যদি সমান্তরাল হয়, অপর একটা রেখা যদি তাদেরকে ছেদ করে, তাহলে তুমি জানো একান্তর কোণদ্বয় পরস্পর সমান, অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। সেই দৃষ্টিকোণ থেকে এই কোণ আর এই কোণ সমান। যদি এটা সমান হয়, তাহলে দেখো এইটুকের মান হচ্ছে y1, তাহলে এইটুকের মান হচ্ছে y1। তাহলে আমি এখন বের করতে চাচ্ছি এইটুকের মান। পুরোটা হচ্ছে y2, এইটুকু হচ্ছে y1, তাহলে এইটা হবে y2 মাইনাস, এই পুরো পোর্শন হচ্ছে x2, এইটুকু হচ্ছে x1, তাহলে x2 মাইনাস x1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x2 মাইনাস x1, এই মানটা হচ্ছে x2 মাইনাস x1, অথবা তুমি এই মানটাও বলতে পারতে, এইখানের মান হচ্ছে x2 মাইনাস x1। এখন দেখো, আমি যদি এই সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি লম্ব হইল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভূমি x2 মাইনাস x1। প্রিয় শিক্ষার্থী, এইটাকে যদি আমি একটু সুন্দর করে বলতে চাই, তাহলে একটা মাইনাস কমন নেই, নিচেও আমি একটা মাইনাস কমন নিতে চাচ্ছি, তাহলে দুই মাইনাস কমন কাটাকাটি দিলে আমি বলতে চাচ্ছি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। হোয়াট ইজ y1, হোয়াট ইজ x1? আমরা কোনো বিন্দু যদি থাকে, তাহলে এক্সটাকে বলা হয় ভুজ, ওয়াইটাকে বলা হয় কোটি। তাহলে এই বিন্দুর ভুজ হচ্ছে x1, কোটি হচ্ছে y1, এই বিন্দুর ভুজ হচ্ছে x2, কোটি হচ্ছে y2। আমার এখানে চলে আসছে y1 মাইনাস y2, তার মানে হচ্ছে এক কোটি থেকে আর এক কোটির ব্যবধান। তাহলে আমি লিখতে পারি কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থী? দুইটি বিন্দুগামী কোনো রেখা যদি নেই, সেই ক্ষেত্রে তার ঢাল হচ্ছে ওই বিন্দু দ্বয়ের কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম ঢাল শিখলাম রেখার সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে, দ্বিতীয় ঢাল শিখলাম বিন্দুর সাপেক্ষে। দুইটি বিন্দুগামী যদি হয়, তাহলে তার ঢাল কি হয়, সেই কথাটা আমরা এখান থেকে বের করে নিলাম। যখনই আমাদের এই প্রসঙ্গটা আসবে, তখনই আমাদের ছোট্ট ছোট্ট এমসিকিউ আসতে পারে। মনে করো তুমি একটা বিন্দু দিলা, তুমি এই কথাটা একটু মনে রাখো, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি ধরতে চাচ্ছি একটা বিন্দু মনে করো 2, 3, একটা বিন্দু মনে করো 2, 3, আর একটা 2, 3, একটা আমি আমার সুবিধা মতো ধরলাম এত বিন্দু, এবং আরেকটা বিন্দু তুমি ধরো 5, 6, এই এত 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 বিন্দু। এই দুই বিন্দুগামী যদি কোনো রেখা টানা যায়, সেই রেখার ঢাল কি হবে? প্রিয় শিক্ষার্থী, তুমি যদি অরিজিনাল চিত্র আঁকো, তুমি দেখতে পাবে, দেখো 1, 2, 1, 2, 3, মনে করো এখানে 2, 3, তাহলে কত হলো 5, তাহলে এখানে কত 6, 5 and 6। এই দুটাকে যদি তুমি টানো, দেখবা এক্স অক্ষের সাথে ধনাত্মক কোণ তৈরি করেছে। এখন আমি আসি, এই দুই বিন্দু দিয়ে ঢাল কি করে নির্ণয় করতে হয় আমি তোমাদের কেবলই শিখালাম। কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তুমি যেখান থেকে কোটি শুরু করবা সেখান থেকে যাবে। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো ঢাল ইকুয়াল টু পাচ্ছ কোটি দ্বয়ের অন্তর 3 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 5, 2 মাইনাস 5। তাহলে আমরা পাচ্ছি -3 বাই -3 ইকুয়াল টু অন, এখানে লিখি অন। তুমি স্বভাবত কারণেই দেখতে পাচ্ছ যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর করার পরে ট্যান থিটার যে মানটা পেয়ে আসছি, সেই মানটা হয়ে গেছে অন এবং সে ধনাত্মক। তাহলে আমরা ওই যে
দুই বিন্দুগামী যে রেখাটা পাবো সেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে, সেই কথাটাও কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে গেল। আমি যে কথাটা বলেছিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, প্রিয় শিক্ষার্থী সেই কথাটা তোমাদের বাস্তবে রূপ নিল। এখন যদি আমি আরও একটা কথা বলি, যদি তোমার সুবিধা মতো তুমি তোমার যেমন ইচ্ছা তেমন নিতে পারো দুইটা বিন্দু, দেখবা সেই ক্ষেত্রে দেখবা যে তোমার কোণ যদি ঋণাত্মক হয়ে যায়, রেখাটা যদি টানো তাহলে স্থূল কোণ তৈরি করবে। আমি এই ধরনের একটা উদাহরণ তোমাদেরকে দিতে চাচ্ছি। মনে করো একটা বিন্দু হলো, তুমি তোমার সুবিধা মতো একটা বিন্দু নাও, 4 ধরে নাও একটা বিন্দু হলো, আমি এবার ধরে নিলাম এখানে নিলাম 4 -2 এখানে নিলাম। আর একটা বিন্দু ধরো তোমার এখানে নিয়ে নিলাম, মনে করো এখানে 2 4 এখানে বিন্দু নিলাম, তাহলে এক্স এর মান হবে ঋণাত্মক, ওয়াই এর মান হবে ধনাত্মক। এখন এই দুই বিন্দু যদি টানি তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো ইহা কি কোণ উৎপন্ন করেছে, প্রিয় শিক্ষার্থী কি কোণ উৎপন্ন করেছে, দেখো স্থূল কোণ উৎপন্ন করেছে। এখন যদি তুমি ট্যান থিটা বলো, তাহলে তুমি এখান থেকে পাবে, আগে আমি এইটা ধরেছি, যে বিন্দুটা তুমি প্রথম লিখবা মনে রাখবা সেই বিন্দুটা হচ্ছে x1 y1, পরে যেটা লিখবা সেটা হচ্ছে x2 y2। তাহলে কোটিদ্বয়ের অন্তর -2 -4 ডিভাইডেড বাই কত হবে 4 + 2, তাহলে -6 + 6 = -1। প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের বলেছিলাম যে যদি স্থূল কোণ, দেখো এটা তো স্থূল কোণ, কারণ এই লম্ব হইলে তখন হয়তো 90 ডিগ্রি, তার চেয়ে বড়। তাহলে স্থূল কোণ যদি কখনো তৈরি করে তখন হবে কি হবে, মান হবে তার ঋণাত্মক। মান ঋণাত্মক হলে স্থূল কোণ তৈরি করবে, বা স্থূল কোণ যদি হয় ট্যান থিটার যে মানটা যদি ঋণাত্মক হয় তাহলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করবে। আমি যে কথাটা ঢালের ক্ষেত্রে বলেছি সেই কথাটা তোমাদের বাস্তবে বলে দিলাম। তাহলে আশা করি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকবে না। আসো প্রিয় শিক্ষার্থী, এবার বিভিন্ন ধরনের সরলরেখার কথা তোমাদেরকে আলোকপাত করতে চাচ্ছি। প্রথমেই সরলরেখার কথা আলোকপাত করতে গেলে তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সবাই একটু সুন্দর করে দেখো। আমি আমার বইয়ের আলোকে কথাগুলো বলতে চাচ্ছি। তোমরা ইতিমধ্যে হয়তো অনেক আগে থেকেই তোমাদের আমি যে ক্লাসগুলো নিয়েছি ম্যাট্রিক্স নির্ণায়ক, সেখানে বলেছিলাম আমার লেখা একটা বই আছে হাসান বুক হাউস কর্তৃক প্রকাশিত। সেই বইয়ের আলোকে আমি তোমাদের প্রথমত বলতে চাই, দেখো আমরা এখানে কি লিখেছি। কোনো সরলরেখা যদি দিস ইজ এক্স অ্যাক্সিসটা লিখে দিলাম, দিস ইজ ওয়াই অ্যাক্সিসটা লিখে দিচ্ছি, দেখো মূলবিন্দু। কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, প্রিয় শিক্ষার্থী যখনই এক্স অক্ষের সমান্তরাল হবে সেই রেখাটি, আমরা একটা কথা বলে নেই, কোনো রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় সেই রেখাটি ওয়াই অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতেই ছেদ করুক না কেন সেই ছেদ বিন্দুতে আমি ধরে নিলাম ওয়াই অক্ষকে একটা জায়গায় ছেদ করেছে। তাই আমরা সবসময় জানি এক্স অক্ষের উপর এক্স এর মান থাকে, ওয়াইয়ের মান 0, ওয়াই অক্ষের উপর ওয়াইয়ের মান থাকে, এক্স এর মান 0। মনে করি এইখান থেকে এইটুকের দূরত্ব হলো বি একক দূরত্বে, তাহলে 0b বিন্দুতে আমার ছেদ করেছে। তাহলে কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এইরূপ রেখার সমীকরণ আমরা সকলে বলি y = b। আসো আমি এখন এই কথাটাকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছি, তোমাদের সকলের আশা করি ভালো লাগবে। নাম্বার 1, y = b কথাটা আমার সত্য, এটা আমি দিলাম y = b। প্রিয় শিক্ষার্থী এই বি এর মান 0-এর সমান হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো y = b, এই বি এর মান এখানে 0-এর চেয়ে বড় হতে পারে। তৃতীয় ক্ষেত্রে দেখো y = আমাদের b, কিন্তু y = b, সেই ক্ষেত্রে b <0 হতে পারে, তাহলে আমার এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসতে পারে। আমরা এই তিনটা কথার উপর ভিত্তি করে তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সুন্দর করে এইটার দিকে একটু তাকাও। যখন বি এর মান 0 হয়, বি এর মান 0 হলে দেখো এই বিন্দুটা আস্তে আস্তে এই রেখা বরাবর এক্স অক্ষ বরাবর হয়ে যায়, তখন সে এক্স অক্ষের সমীকরণ রূপে রূপান্তরিত হয়। সেই ক্ষেত্রে বলবো ইহা এক্স অক্ষের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী তোমরা এই লাইনটা একটু ভালো করে দেখো। আমি y = b কথাটা বলেছি বটে,
কিন্তু সেখানে বি মানের যে কনস্ট্যান্ট টার্ম বা যে ধ্রুবক পদটা, সেই ধ্রুবক পদটা 3 ধরনের হতে পারে। নাম্বার ওয়ান বি এর মান শূন্যের সমান হতে পারে। বি এর মান যদি শূন্যের সমান হয় কি হয়, এক্স অক্ষের সাথে মিলে যায়, তখন ইহা এক্স অক্ষের সমীকরণে রূপান্তরিত হয়। বি এর মান যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে কোথায়, ওয়াই এর ধনাত্মক দিকে যেতে থাকে, তাহলে কি হয়, এক্স অক্ষের উপরে হয়। আমরা বলবো এক্স অক্ষের উপরে অথবা মূল বিন্দুর উপরে থাকবে, সেক্ষেত্রে বলবো আমরা মূল বিন্দুর উপরে। তাহলে কোথায় থাকবে, মূল বিন্দুর উপরে। রেখাটা কেমন হবে, মূল বিন্দুর উপরে অথবা এক্স অক্ষের উপরের দিকে, এই কথাটাও বলতে পারো। ওয়াই ইকুয়াল টু যখন বি লেস দ্যান 0 হবে তখন কি হবে, মাইনাস, তাহলে কি হবে, মূল বিন্দুর নিচে। দেখো এভাবে তোমাদের যখন আমরা পড়াবো তখন তোমাদের মাঝে তখন কিছু প্রশ্নের উদ্রেক হবে। সেই প্রশ্নগুলো আমি এখন তোমাদের এমসিকিউতে যে প্রশ্নগুলো আসে তোমরা অনায়াসে এবং অতি অল্প সময়ের মধ্যে তার উত্তর দেবা। চেহারা দেখলেই তুমি বলতে পারবা যে কোন ধরনের প্রশ্ন তোমার আসছে। প্রিয় শিক্ষার্থী, ধরো এমসিকিউতে তোমার একটা প্রশ্ন আসছে, এমসিকিউ ধরে নাও টোয়াইস ওয়াই প্লাস অন ইকুয়াল টু 0, টোয়াইস ওয়াই প্লাস অন ইকুয়াল টু 0, এই রেখাটি তোমার 4টা লেখচিত্র দিয়ে বলে দিবে কোন উত্তরটা সঠিক। তখন তোমাদের কাছে তোমরা যদি এই বেসিক জিনিসটা না বুঝো তাহলে এই উত্তরগুলো তোমরা করতে পারবে না। তোমরা দেখো এখান থেকে তুমি লিখতে পারছো ওয়াই ইকুয়াল টু -1/2। এখন এইটার চিত্রগুলো এরকম হতে পারে, এইটার চিত্রগুলো এরকম হতে পারে। 1 নম্বর দেখো, আমি চিত্রগুলো একটু লিখে দিচ্ছি। এক না তো তোমরা এ বি সি ডি দিয়ে বলো। দেখো এ, এখানে দেখো বি, আরেকটা দেই সি, আরেকটা দেই ডি। দেখো এই যে আমি চারটা অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকলাম। দেখো চিত্রটা এরকম হতে পারে, ওয়াই ইকুয়াল টু বি মানে কি, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এখানে হতে পারে। চিত্রটা এরকম হতে পারে, চিত্রটা এরকম হতে পারে, চিত্রটা এরকম হতে পারে। এই ধরনের 4টা চিত্র দিয়ে বলবে তোমরা কোনটা সঠিক। আমি এখানে কালো দাগ দিয়ে যেটা বলেছি সেটাকে এক্স অক্ষ বলেছি, কিন্তু আমার পুরোটা লিখতে হয়তো একটু সময় লাগবে, তাই আমি লিখতে চাই নাই। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমি কালো দাগের গুলোকে বলতে চাচ্ছি এক্স অক্ষ, আর লাল দাগটাকে বলতেছি আমি যে চিত্রটা, যে ওই যে ওয়াই ইকুয়াল টু -1/2 লিখেছি তার লেখচিত্রটা লাল দাগ দিয়ে বলতে চাচ্ছি। তখন এই যে আমি যে কথা 3টা পয়েন্ট আউট করে বললাম, এই কথাটা যদি তোমাদের মনে থাকে, আমি যে পয়েন্ট আউট করে যে কথা 3টা বললাম, এই 3টা পয়েন্ট যদি মনে থাকে, স্যার বলেছেন ঋণাত্মক হলে কোথায় যাবে, মূল বিন্দুর নিচে। মূল বিন্দুর নিচে, তাহলে মূল বিন্দুর নিচে এখানে দেখো, খুঁজে দেখো, এটা আছে কোথায়, মূল বিন্দুর উপরে। এটা হবে না, মূল বিন্দুর নিচে কোনটা, এইটা। তখন তুমি উত্তর দিয়ে দেবা এ। এখন যদি তোমাদেরকে এভাবে, অন্য বই এটা কিন্তু বলেনি, আমার বই শুধু আমরা বলেছি, এভাবে যদি না বলো বা এভাবে যদি না শিখো, তাহলে তোমাকে বের করে চিত্র এঁকে 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 দেখতে গেলে মিনিমাম, যেখানে আমাদের সময় হলো 1 মিনিট, তোমার সময় লেগে যাবে হয়তো 5 মিনিট। তাহলে কী হলো, তুমি তখন আর এইটা সহজে করতে পারবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যতটুক শিখবে সেটুক একেবারে বেসিক জায়গা থেকে, একেবারে নিচ থেকে নক করে করে সুন্দর করে শিখতে চাবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অনলাইনে প্রশ্ন করলে আমি পরের দিন, যেদিন আবার ক্লাস নেব, সেদিন উত্তর দিতে পারবো। তাহলে কি পেলাম, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা সবাই অবশ্যই এমসিকিউ সহ তোমরা বুঝতে পেরেছো বলে আমি আশা করি। চলে আসো এবার ওয়াই অক্ষের, আমরা এখন এক্স অক্ষের সমান্তরাল বলেছি, স্বভাবত কারণে তোমাদের চলে আসবে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে। আসো আমি একইভাবে তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। দিস ইজ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবার তোমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ লেখো। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ যখন তুমি লিখবে, তখনই তোমাদের মাঝে দেখো একটা কথা বলতে হবে, এইটা একটু তাকাও। দেখো যাই কিছু করি না কেন তখনই আমাদের অক্ষের কথাটা ভুললে কিন্তু চলবে না। আমাদের জ্যামিতি মানেই হলো অক্ষ, জ্যামিতি মানেই হলো অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এর যে কোনো এই দুটা অক্ষ তোমাকে সবসময় 2 ডাইমেনশনালের ব্যাপারে মনে রাখতে হবে। 3 ডাইমেনশনাল যদি হয় তাহলে এক্স, ওয়াই অ্যান্ড জেড অক্ষ, সেটা আমরা পরের কথা পরে ভাবি। এখন আমরা আমাদের
আমরা আমাদের কাজটা প্রথম বলতেছিলাম, আগে বলেছিলাম এক্স অক্ষের সমান্তরাল। এইটা তাহলে তুমি তো বুঝতেই পারছো, ভূমির সমান্তরাল বলে, ভূমির সমান্তরাল বলেছিলাম যাহা ভূমির সাথে সমান্তরাল তাহা হচ্ছে এক্স অক্ষ, যাহা ভূমির উপর লম্বালম্বিভাবে দণ্ডায়মান তাহা হচ্ছে ওয়াই অক্ষ। আমি প্রথম তোমাদের সূত্র শিখালাম এক্স অক্ষের সমান্তরাল রেখা। এবার আমি বলতে চাচ্ছি ওয়াই অক্ষের সমান্তরাল, যাহা ওয়াই অক্ষের সমান্তরাল তাহা এক্স অক্ষের উপর লম্ব। সেই কথাটা আমি দিয়েই যাত্রা শুরু করতে চাচ্ছি। মনে করো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণটা এভাবে আসলো। এই রেখাটি কি হলো, এক্স অক্ষকে একটা নির্দিষ্ট জায়গায় ছেদ করেছে। এই জায়গাটা মনে করো এ, তাহলে A0 বিন্দুতে ছেদ করেছে। প্রিয় শিক্ষার্থী, স্বভাবত কারণেই আমরা বলতে চাই x = a। তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ x = a। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা প্রথম কথাটা বলি। দেখো, নাম্বার 1 আমি এই কথা কি লিখলাম, x = a। দেখো, এর মান 0 হতে পারে। নাম্বার 2 x = a, এর মান 0-এর চেয়ে বড় হতে পারে। নাম্বার 3 x = -a, তখন কি হবে, a <0 হতে পারে। একটু আগে যে কথাটা বললাম সেই কথাটা আবারও পুনরাবৃত্তি করতে চাচ্ছি। আগে বলেছিলাম এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে, এবার বললাম ওয়াই অক্ষের সমান্তরাল ক্ষেত্রে। তাহলে এখন তুমি এক এক করে বলো x = 0 কোন রেখা? আগেরটা যেমন ছিল এক্স অক্ষের সমীকরণ, এবার হবে ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে তোমাদের সহজ হয়ে গেল। ওয়াই অক্ষের সমীকরণ যখন হবে তাহলে x = কি হবে, তখন x = 0। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো প্রশ্ন নাই। দেখো, x = a, কারণ এর মান ধনাত্মক। x এর মান যতই ডান দিকে যায় ততই ধনাত্মক, বাম দিকে গেলে ঋণাত্মক। তাহলে কি হবে, মূল বিন্দুর ডানে। এবার কি হবে, মূল বিন্দুর বামে। তাহলে তোমরা এই তিনটা জিনিস পারলে এমসিকিউ পারতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে কি বললাম, এক্স অক্ষের সমান্তরাল যেভাবে বলেছি ঠিক তেমনি ওয়াই অক্ষের সমান্তরালের বেলায় 1, 2, 3 তিনটা কথা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এখন একটা এমসিকিউ দিই। তো মনে করো এমসিকিউ 3x + 1 = 0 অথবা 3x - 1 = 0 হতে পারে। এইটা যদি হয় x = -1/3, এইটা যদি হয় x = +1/3। আমি প্রথম এইটা নিয়ে আলোকপাত করতে চাই, পরেরটার কথা পরে বলি। জাস্ট একই চিত্র হবে বিধায় আমি পরেরটা এমনি বলে দিব। জাস্ট আমি দুইটা লিখলাম, এটাকে আমি একটু বক্সের মধ্যে রেখে দিলাম। এটাকে এই ডিসকাসটা সবার শেষে করব। নাম্বার A, তুমি চিত্র আঁকো আগের মতন 1। নাম্বার B, আবার চিত্র আঁকো। নাম্বার C, আবার চিত্র আঁকো। নাম্বার D, আবার চিত্র আঁকো। এখন দেখো, x = -1/3 আমি যদি এইটার কথা বলি তাহলে এর চিত্রটা তোমার এরকম হতে পারে, এরকম হতে পারে, তোমার এরকম হতে পারে, এরকম হতে পারে। আমি লাল দাগ দিয়ে আবারও ওই রেখার চিত্রটা উপস্থাপন করতে চাচ্ছি। এখন দেখো, যখনই আমি লাল দাগ দিয়ে বলবো তোমরা একটু তাকাও। x = -3 অর্থাৎ x = -a, এর মানে হচ্ছে -1/3। তাহলে কি হলো, কোথায় যাবে, মূলবিন্দুর বামে। মূলবিন্দুর বামে কোথায় আছে, মূলবিন্দুর বামে আছে এইটা। আমাদের আর কষ্ট করে বাকিগুলো দেখার কোনো দরকার নেই। তুমি মূলবিন্দুর বামে হবে না ডানে হবে, এই দুটো প্রশ্ন আসবে। এক্স অক্ষর ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটি হবে মূলবিন্দুর ডানে হতে পারে, বামে হতে পারে। এই ডানে বা বামে যেদিকেই হোক না কেন, যে পাশেই হোক না কেন, সেই পাশের উপর ভিত্তি করে তুমি বলবা ডিসিশন আসবে তোমার নিতে হবে এইটা এবং এইটার মধ্যে। এখন আমি যে পয়েন্ট আউট করে বলেছি এর মান 0 হলে এটা হয়, >0 হলে এটা হয়, <0 হলে হয়, তখন তোমার অনায়াসে তুমি তোমার এই চিত্রটা থেকে যে চিত্র 4টা চিত্র আসবে তুমি সাথে সাথে দেখার সাথে সাথে বলে দেবা ঋণাত্মক আছে, ও কোথায়, বাম দিকে হবে। তখন তোমার এমসিকিউ করতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন নেই বলে আমি বিশ্বাস করতে পারি বা আমি এটা ভেবে নিতে পারি। তাহলে আমরা যদি এই কথাটা বলি তাহলে সকলের দৃষ্টি আকর্ষণ করছি
তোমরা সবাই আমার এই জায়গাটা বা এই জিনিসটা একটু ভালো করে দেখো। আমি কি বলেছি? এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ, এর মান 0 ধরেছি। এক্স ইকুয়াল টু, এটা আমি আবার এখানেও এ লিখতে পারতাম, এ লেস দ্যান 0 দিয়ে কথাটা বলতে পারতাম। আমি দেখিয়ে দিয়েছি যে ডাইরেক্ট কি হয়। তাহলে তোমাদের সকলের উদ্দেশ্যে তাহলে কি হলো, এমসিকিউ শিখে ফেললা। কোন ক্ষেত্রে? এক্স অক্ষের সমান্তরালের ক্ষেত্রে এবং ওয়াই অক্ষের সমান্তরাল ক্ষেত্রে। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরালের ক্ষেত্রে, এর সাথে আমি বলছিলাম এইটার কথা বলবো। যদি এইটার কথা বলা হয়, কোথায় হবে? মূলবিন্দুর ডান দিকে। মূলবিন্দুর ডান দিকে কোনটা আছে? এই। তাহলে উত্তর হবে তোমার তখন ডি। এইটার ক্ষেত্রে উত্তর ডি, এইটার ক্ষেত্রে উত্তর হচ্ছে বি। আশা করি সকলেই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। যখন তোমরা বুঝতে পারবে তখন তোমাদের মাঝে কোনো সমস্যা নাই। আসো সেই উপর ভিত্তি করে আমি একটু বিকল্পভাবে কথাটা একটু উপস্থাপন করতে চাচ্ছি। আমরা যখন প্রশ্ন করি বিভিন্ন সময়, তোমাদের পরীক্ষা নেই, তখন এত সরল করে বলি না, আমরা বলে দিই আমরা এক্স অক্ষের সমান্তরাল এবং দেখো এই মাত্র তোমাদের দুইটা জিনিস শিখলাম, এক্স অক্ষের সমান্তরাল আর একটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কিন্তু না, তা না বলে যদি বলি হঠাৎ করে এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের উপর লম্বের কথা যদি বলে দেই, তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াবে? মনে করো একটি সরলরেখা, একটা আমরা বলতে চাচ্ছি 3-4 বিন্দুগামী বলতে চাচ্ছি, এবং ইহা 3-4 বিন্দুগামী। ইহা যদি বলি এক্স অক্ষের একটা বিন্দু হইল একটা 3-4 বিন্দুগামী। প্রিয় শিক্ষার্থী লেখো, যদি ইহা এক্স অক্ষের উপর লম্ব হয়, আবার যদি বলি ওয়াই অক্ষের উপর লম্ব হয়। এখন কিন্তু সমান্তরাল কথাটা বললাম না, একটু ঘুরিয়ে বললাম। এক্স অক্ষের উপর যাহা লম্ব তাহা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের উপর যাহা লম্ব তাহা এক্স অক্ষের সমান্তরাল। তুমি তখন সেই কথাটাই বলতে পারবে। কিন্তু আমরা বলতে গিয়ে কিন্তু তা বললাম না, আমি কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে উপস্থাপন করলাম। এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব হওয়া মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি ছিল আমাদের? এক্স ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, তাহলে এক্স ইকুয়াল টু এ, তাহলে এর উত্তরটা হবে এক্স ইকুয়াল টু 3, আর এটা কত? ওয়াই ইকুয়াল টু 4। তাহলে দুইটা সমীকরণ তোমরা একই জায়গা থেকে উল্টা করে যদি বলা হয়, তখন তুমি এই দুইটা কথা বলতে পারবে। আসো এরপরে আমরা আমাদের চলে যাই মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি করে নির্ণয় করতে হয়। তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মূল বিন্দুগামী রেখার সমীকরণ লিখতে যাচ্ছি। দেখো, তাহলে আমরা এটাকে মুছে ফেললাম। এই দেখো, মূলবিন্দুগামী যখন হবে, প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে চাচ্ছি রেখাটা ধরো, মনে করো এই এরকম হতে পারে, এটা এরকম না হয়ে এরকম হতে পারে, এদিক দিয়েও হতে পারে, যে দিক দিয়ে হোক না কেন, কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। আমি প্রথম পজিটিভটা দিয়ে কাজ করি, নেগেটিভটা পরে বলি। আমরা একটু আগে তোমাদের ছোট্ট একটা কথা বলেছিলাম, কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানে হচ্ছে, ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানে হচ্ছে ডাল। এখন দেখো এখানে আমি ধরলাম থিটা, তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা, এম ইকুয়াল টু ট্যান থিটা। হোয়াট ইজ ট্যান থিটা? তোমাদের যখন ত্রিকোণমিতিক অনুপাত করানো হয়েছে, দেখো এই রেখার উপর যে কোনো জায়গায় যদি একটা বিন্দু এক্স ওয়াই দাও, তাহলে এখান থেকে লম্ব টানো, এইটুক হইল এক্স, এইটুক হচ্ছে ওয়াই। ট্যান থিটা মানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে তোমরা জানো লম্ব ডিভাইডেড বাই ভূমি। দিস ইজ লম্ব কত? লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি বলতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে কি আমরা সকলে বলতে পারি মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স? মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখন দেখো, আমাদের বোর্ডের পরীক্ষা এরকম আসে, একটি সরলরেখা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। মনে করো একটি সরলরেখা মূল বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে? 30 ডিগ্রি কোণ তৈরি করে। রেখাটির সমীকরণ নিচের কোনটি? তখন দেখো এক্স আমরা জানি ঢাল এম ইকুয়াল টু ট্যান অফ 30, ট্যান 30 ডিগ্রি মান কত? আমরা এখন লিখব ট্যান 30 কত? 1/√3।
আমরা কি জানি ওয়াই ইকাল টু এম এক্স, তাহলে 1/√3 ইন্টু এক্স, তাহলে এক্স ইকাল টু √3 ওয়াই। আশা করি তোমাদের এই 30 ডিগ্রি কোণ না দিয়ে যদি বলতো 135 ডিগ্রি কোণ তৈরি করে, আমরা তাও করতে পারতাম। যে কোনো কোণ যাক না কেন এম এর মান আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? উইথ রেসপেক্ট টু ট্যান থিটা। ট্যান অফ ওই ডিগ্রি কোণ যদি হয় তুমি সেটা নিয়ে নিতে পারবে। আসো, মূলবিন্দু বাদ দিয়ে যদি অপর কোনো জায়গায় যায়, ও এখানে আর একটা করেছিলাম, এইটা যদি বলতাম মনে করো এখানে 135 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ওয়াই ইকাল টু এম এক্স কথাটা বলবো। এম মানে কত? ট্যান থিটার, তাহলে ট্যান অফ 135 ইন্টু এক্স। 135 মানে হচ্ছে কত? মাইনাস, তাহলে মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, সকলের উদ্দেশ্যে বলতে চাই, তোমার যে কোণ থাক না কেন, যেভাবেই থাক না কেন, তুমি সেই কথাটা অবশ্যই করে নিতে পারবে। তাহলে আসো আমরা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ সকলেই আশা করি শিখতে পেরেছ। তাহলে আমাদের মূল সূত্রটা কত? ওয়াই ইকাল টু এম এক্স, আর ওয়াই ইকাল টু এম এক্স, এইটি হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে আমরা লিখে নেই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকাল টু এম এক্স। এবার আসো, সবসময় যে মূলবিন্দু যাবে তা না। কোনো রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল না হয়, কোনো রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, কোনো রেখা যদি মূলবিন্দুগামী না হয়, তাহলে সেই রেখাটা কেমন হবে সেই কাজটাই আমি এখন করতে যাচ্ছি। মনে করো রেখাটি ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট জায়গায়, কোথায়? নির্দিষ্ট স্থানে। কোথায় করেছে? ধনাত্মক দিকে, এই জায়গায় ছেদ করেছে। আমি এত সময় বলেছিলাম এক্স অক্ষের সমান্তরাল, এত সময় বলেছিলাম ওয়াই অক্ষের সমান্তরাল, এত সময় বলেছিলাম মূল বিন্দুগামী। দেখো এই তিনটার কোনোটাই বললাম না, ওই তিনটা কিন্তু তিনটা শর্ত। এক্স অক্ষের সমান্তরাল একটা শর্ত যোগ করা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা শর্ত যোগ করা, আর মূল বিন্দুগামী এটাও শর্ত। তার মানে কি? শর্তবিহীনভাবে কোনো সরলরেখার সমীকরণ আমি তৈরি করতে যাচ্ছি। সেই রেখাটি এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করেছে থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ তৈরি করেছে থিটা, আর মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের যতদূর দূরে ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ সি একক দূরে ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করেছে। আমি একটু পরে ধনাত্মক না করে ঋণাত্মক করতে পারে সেই কথাটা তোমাদের শিখাবো। তার আগে আমি শুধু ধনাত্মকের কথাটাই শিখিয়ে নিচ্ছি। ধনাত্মক দিকের সাথে যদি কোণ তৈরি করে তাহলে তোমার ব্যাপারটা কি দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি এইটুক বুঝতে কারো সমস্যা নেই। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে এবং ওয়াই অক্ষকে কোথায়? মূল বিন্দু থেকে উপরের দিকে ধনাত্মক দিকে সি একক দূরে ছেদ করে। ধরি এই রেখার উপর যে কোনো বিন্দু এক্স ওয়াই, আমরা যদি এখান থেকে লম্ব টানি তাহলে স্বভাবত কারণেই চলে আসছে এইটুকের মান এক্স। এখন দেখো এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এইটা যদি এক্স হয় এইটা এক্স, আর এইখান থেকে পুরোটাই হচ্ছে ওয়াই, আর এইটুক দেখো আমরা যদি পুরোটা ওয়াই হয়, এইটা সি হলে এইটা সি, তাহলে এইখান থেকে এইটুকের মান হবে ওয়াই মাইনাস সি। তুমি তাহলে চলে আসো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, আগের মতন একই কথা বলতে চাচ্ছি, লম্ব বাই ভূমি, ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স। হোয়াট ইজ ট্যান থিটা? কার মান? ঢাল এম এর মান। তাহলে ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখন একটু সাজিয়ে লিখি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দেখো ইহাকেই সরলরেখার প্রমিত সমীকরণ, অথবা ইংলিশে যদি বলি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, অথবা বাংলা যদি বলি ইহাকে সরলরেখার প্রমিত সমীকরণ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কারো এটা বুঝতে কোনো সমস্যা হলো না। তাহলে এই ক্ষেত্রে একটা কথা আছে, যে সিটা আছে, সি যদি জিরো হয়ে যায়, এখন যদি বলো যদি সি যদি জিরো হয়ে যায়, সি যদি জিরো হয়ে যায় ওয়াই ইকুয়াল টু এম এক্স। দেখো চিত্রটার দিকে আসো, এটা আস্তে আস্তে যদি এখানে চলে আসে তখন রেখাটা আর ওই রকম থাকে না, তখন সে মূল বিন্দুগামী হয়ে যায়। তাহলে একটা আমরা যদি বলি সি এর মান শূন্য হলে, সি এর মান শূন্য হলে রেখাটি মূল বিন্দুগামী, সি এর মান শূন্য হলে রেখাটি তাহলে আমরা বলতে পারি মূল বিন্দুগামী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে এখন একটা কথা বলবো, তোমরা ভালো করে তাকাও, এই জিনিসটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। তা আমরা কি পেলাম?
মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx + c, আর মূলবিন্দু বাদে অপর যে কোনো রেখার সমীকরণ কোনটা y = mx + c। সেই ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, এটা মূলবিন্দু বাদে অপর কথা বলেছি, তিনটা শর্ত বিহীনভাবে, অর্থাৎ মূলবিন্দু যাবে না, x অক্ষের সমান্তরাল হবে না, y অক্ষের সমান্তরাল হবে না, এইরূপ যে কোনো রেখার সমীকরণ আমরা লিখে এসেছি y = mx + c, যাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন অথবা সরলরেখার প্রমিত সমীকরণ নামে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ তোমাদের শেখাতে যাচ্ছি চিত্র দিয়ে। বোর্ডের পরীক্ষায় তোমাদের গ্রাফিক্যালি যদি প্রশ্ন আসে তাহলে এরকম একটা কথা আসবে, y = mx + c, m is greater than 0, c is less than 0, এরকম বলে দিলাম। আমি দুইটা কথা বললাম, m greater than 0, আগে আমি অরিজিনাল মূল কথাটা বলে দেই। ধরো m greater than 0, c is greater than 0, এটা যদি হয় তাহলে চিত্রটা কেমন হবে? আমি তোমাদেরকে উদ্দেশ্য করে এই রেখাটার সমীকরণের চিত্রটা আঁকতে চাচ্ছি। এক নম্বর চিত্র। তাহলে দেখো m এর মান ধনাত্মক, তোমাদের m মানে হলো ঢাল, ঢাল যদি ধনাত্মক হয় রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করবে? সূক্ষ্ম কোণ তৈরি করবে। c এর মান ধনাত্মক হলে c is greater than 0, তাহলে কি হবে? y অক্ষের উপর দিকে করবে, তাহলে স্বভাবত কারণে চিত্রটা হবে তোমার এরকম। প্রিয় শিক্ষার্থী, স্বভাবত কারণে তোমার চিত্র হবে এরকম। যদি বলে নাম্বার টু y = mx + c, এই ক্ষেত্রে বললাম m <0, c <0, m <0, c <0। m এর মান কি হলো? চিত্রটা তখন কি হবে? m এর মান শূন্যের চেয়ে ছোট, শূন্যের চেয়ে ছোট মানে হলো ঋণাত্মক মান। আমি তোমাদেরকে ঢাল শেখাতে গিয়ে বলেছিলাম যদি কখনো ঋণাত্মক মান আসে তাহলে কি হবে? স্থূল কোণ তৈরি করবে। দেখো c এর মান ধনাত্মক মানে উপর দিকে যাবে, তাহলে চিত্রটা হবে এরকম। তাহলে এই কোণটা হবে স্থূল কোণ, এই কোণটা কি হবে? স্থূল কোণ, মানে যে কোণটা তৈরি হবে সেটা থিটা, এটা হবে কি 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই চিত্রটাও তুমি বুঝতে পেরেছো। নাম্বার 2। নাম্বার 3তে তুমি এরকম আরেকটা কথা আসতে পারে, দেখো তাকাও, বেশ এত সময় আমি m এর মান গ্রেটার দ্যান লেস দ্যান বললাম। এবার দেখো m <0 আর c গ্রেটার দ্যান, c এর মানও লেস দ্যান 0 বলি। m <0, এটা তো দিয়েছি, তাহলে একটা দেই, m <0 না, m <0 দেই, m <0 আর c <0। আর একটা লিখে নিই তাহলে ভালো হবে না, y = mx + c, এই ক্ষেত্রে বলি m <0, c <0। চারটা শর্ত আমি একবারে দিয়ে নেই। m এর মান ছোট, m এর মান গ্রেটার দ্যান 0 অর্থাৎ ধনাত্মক, কিন্তু c <0, তা কোথায় যাবে? c নিচের দিকে, চিত্রটা হবে এরকম। এটা হলো থিটা, কত হলো? সূক্ষ্ম কোণ, তাহলে এই m এর মান সূক্ষ্ম কোণ অর্থাৎ ধনাত্মক মান আসছে, আর c কোথায় যাবে? নিচের দিকে। তাহলে এই ধরনের চিত্রটা যদি y = mx + c হয় তার শর্ত হবে এইটা। লাস্টেরটা দেখো m এর মানও ছোট আর c এর মানও ছোট, তাহলে স্থূল কোণ তৈরি করতে হবে। দেখো এই যে স্থূল কোণ তৈরি করলো, c এর মান ঋণাত্মক, তাহলে আমার এই 4 নম্বর চিত্রটা তোমরা সবাই একটু আবারও ভালো করে দেখো। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর চিত্র, 1 2 3 4, চারটা জিনিস লিখেছি আমি এখানে। একটা হইলো m এর মান গ্রেটার দ্যান 0, c এর মান গ্রেটার দ্যান 0, m এর মান 2 নম্বর লিখছি, m এর মান লেস দ্যান 0, c এর মান গ্রেটার দ্যান 0, m এর মান গ্রেটার দ্যান 0, c এর মান লেস দ্যান 0, m এর মানও 0 লেস দ্যান 0, c এর মানও লেস দ্যান 0। চারটা ক্ষেত্রে 4 ধরনের চিত্র হয়। আমরা যখন বোর্ডের প্রশ্ন করি তখন তোমাদেরকে বলি, তোমাদেরকে তখন আর এই এতগুলো শর্ত দিয়ে বলি না, শুধুমাত্র চিত্র দিয়ে বলি। দেখো এই চিত্র দিয়ে যদি বলি যে মনে করো এখানে একটু পাল্টাই দেই, এটা দিয়ে বললাম
এম লেস দ্যান 0 সি গ্রেটার দ্যান 0, এম লেস দ্যান 0 সি গ্রেটার দ্যান 0 হলে নিচের কোন চিত্রটি সঠিক, এইটা লিখে তোমাদের বলবো নিচের কোন চিত্রটি সঠিক। তখন তুমি কিভাবে করবে সেই কথাটাই তোমাদেরকে আমি উপস্থাপন করতে চাচ্ছি। দেখো কিভাবে আমি করতে চাই। এম এর মান লেস দ্যান 0 অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হওয়া মানে হলো ঋণাত্মক মান আসবে, শূন্যের চেয়ে ছোট হওয়া মানে হলো ঋণাত্মক মান আসবে, অর্থাৎ কি হবে, স্থূলকোণ তৈরি করবে। তুমি তখন খুঁজবা কোনটা কোনটা স্থূলকোণ। তুমি দেখো এই একটা স্থূলকোণ আছে, এই একটা স্থূলকোণ আছে, তাহলে এই দুইটা বাদ, আগেই তুমি দুইটাকে বাদ দিয়ে দিলা, ওই শর্ত সাপেক্ষে এই দুইটা চিত্র আর আসিবে না। তুমি তখন এই দুইটার মধ্যে দেখো বাকি শর্তটা কি আছে। বাকি শর্তটায় আছে সি ইজ গ্রেটার দ্যান 0। তুমি তখন সি এর মান গ্রেটার দ্যান 0 হলে কোথাও হবে উপর দিকে। কোন চিত্রটা ওয়াই অক্ষকে উপর দিকে সেট করেছে সেটার দিকে তাকাও, এইটা উপর দিকে সেট করেছে, এটা কোথায় নিচের দিকে। তাহলে তোমার উত্তর হবে 2 নম্বরটা, তোমার 2 নম্বর চিত্রটা হলো সঠিক। তুমি যদি এভাবে যে কোনো অঙ্ক গ্রাফিক্যালি বুঝো তাহলে কেউ তোমাকে এই মানে এমসিকিউতে কোথাও আটকাতে পারবে না। তোমরা কি সকলে বুঝতে পেরেছো এই যে কি করে এমসিকিউ চিত্রের সাপেক্ষে করতে হয়? আসো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা কথা তোমাদেরকে বলি। যে কোনো সমীকরণ দেওয়া থাকলে কি করে তার ঢাল বের করতে হয়, যে কোনো সমীকরণ দেওয়া থাকলে তার ঢাল কি করে বের করতে হয়। দেখো আমি একটা সমীকরণ দেই, মনে করো আমি এভাবে লিখি আগে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের ঢাল বের করতে চাচ্ছি, by ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। ঢাল বের করার প্রথম শর্ত হইল ইয়াকে y ইকুয়াল টু mx প্লাস c আকৃতির তৈরি করে নিতে হবে। ইয়াকে y ইকুয়াল টু mx প্লাস c আকৃতির তৈরি করতে হবে। সেই আকৃতি তৈরি করতে হলে y এর অংশটুকু বাম দিকে রেখে বাকি যা আছে সব ডান দিকে নিতে হবে। এবার y মুক্ত করতে হবে। y মুক্ত করা মানে হলো a বাই b ইন্টু এক্স মাইনাস c বাই b। প্রিয় শিক্ষার্থী দেখো x এর যে সহগ সেটাই হচ্ছে ঢাল, তাহলে ঢাল কি হচ্ছে মাইনাস a বাই b। ঢাল কি হচ্ছে মাইনাস a বাই b। এভাবে তুমি তো পারবে না, তোমাকে এত কিছু করে বের করার তো সময় নেই। তোমার 1 সেকেন্ডের উত্তর হচ্ছে এটা কি দেখো, এটা হলো x এর সহগ। তাহলে দেখো তুমি লেখো x এর সহগ, বিটা কি y এর সহগ, আর বাম পাশে একটা মাইনাস চিহ্ন। তুমি এখন সিদ্ধান্তে আসো, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, চিহ্ন হবে বিপরীত। x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, চিহ্ন হবে বিপরীত। তাহলে তুমি অনায়াসে অঙ্ক না করে যে কোনো ঢাল বের করতে পারবে। মনে করো আমি একটা দিলাম 3x প্লাস 4y মাইনাস 7 ইকুয়াল টু 0। এর ঢাল কত তোমার অঙ্ক করার দরকার নাই, তুমি লিখবা ঢাল ইকুয়াল টু x এর সহগ কত 3, y সহগ কত 4, 3/4, মাঝখানে একটা চিহ্ন হবে বিপরীত। তাহলে কি প্রিয় শিক্ষার্থী তুমি কি বুঝতে পেরেছো যে কোনো সমীকরণ দেওয়া থাকলে তার ঢাল বের করা কতটা সহজ? আসো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাকে আরেকটা কথা বলে যাই, সেই কথাটা একটু শুনে নাও। দেখো সেই কথাটা শুনে নাও হলো আমরা এই যে সাধারণ সমীকরণ থেকে ঢাল বের করা। এখন আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এক মূল বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি হয়, এইরূপ রেখার ক্ষেত্রে সমীকরণটা কি হবে? মূল বিন্দুগামী এবং নির্দিষ্ট বিন্দুগামী, অর্থাৎ তোমার প্রশ্নের মধ্যে থাকবে কোনো সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় এবং একটা নির্দিষ্ট 2-5 বিন্দুগামী হলে ওই রেখার সমীকরণটা কি? তুমি তখন লিখবা, তোমার সূত্র হলো y ইকুয়াল টু mx। তাহলে এটা হলো x1, এটা হলো y1, এটা হলো থিটা, ট্যান থিটা, এম হলো ট্যান থিটা মান কি লম্ব বাই ভূমি। তাহলে কি আমি বলতে পারি y ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই x1 ইন্টু x, y ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই x1 ইন্টু x। অর্থাৎ যে বিন্দুগামী, মূল বিন্দুগামী এবং যে বিন্দুগামী হবে সেই বিন্দুর কোটি ডিভাইডেড বাই
সেই বিন্দুর কোটি ডিভাইডেড বাই ভুজ তার সাথে একটা এক্স। এটা কার মান হবে? ওয়াই ইকুয়াল টু, এটা সংক্ষেপে বোঝার তোমার নিয়ম। আসো প্রিয় শিক্ষার্থী, আর একটা কথা বলি। আর একটা কথা হচ্ছে যে তুমি মাঝে মাঝে দেখবা তোমার একটি সরলরেখা, মাঝে মাঝে তুমি দেখবা একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং ওর ঢাল দেওয়া আছে। মনে করো একটা সরলরেখা এখান থেকে যেভাবেই রাখো না কেন, একটা নির্দিষ্ট বিন্দুগামী হলো x1 y1, আর এর ঢাল মনে করো ঢাল বলা আছে m। এরূপ সরলরেখার সমীকরণ আমাদের প্রতিনিয়তই করতে হয়। এখন যে কোনো রেখা যখন তুমি ঢাল বের করবে, একটু আগে তোমাদের শিখিয়েছিলাম দুইটি বিন্দুগামী রেখার ঢাল। আমি এর উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম xy, তাহলে এর ঢাল কি হবে? এর ঢাল হচ্ছে ঢাল m ইকুয়াল টু হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি একটু কোণাকুণি গুণ করো, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। কি সমীকরণ পেয়ে গেলাম? যার ঢাল দেওয়া থাকে এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী, এইরূপ সরলরেখার সমীকরণ কি করে নির্ণয় করতে হয় সেই কথাটা বললাম। আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। মনে করো একটি সরলরেখা 2-3 বিন্দুগামী, একটি সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী ধরে নাও, তুমি তোমার সুবিধা মতন একটা ধরে নিলাম 1-2 বিন্দুগামী বা 2-3 বিন্দুগামী, এবং x অক্ষের সাথে 2-3 বিন্দুগামী মনে করো, এবং x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে। x অক্ষের সাথে 35 ডিগ্রি কোণ তৈরি করে কোথায়? ধনাত্মক দিকের সাথে বলতে হবে, এবং ইহা 2-3 বিন্দুগামী। তাহলে এই রেখার সমীকরণ কি? আবারটি শোনো, একটি সরলরেখা 2-3 বিন্দুগামী x অক্ষে ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করলে আমার সূত্র হবে y মাইনাস y1 ইকুয়াল টু ঢাল মানে হচ্ছে tan of 135 ইন্টু x মাইনাস x1। প্রিয় শিক্ষার্থী, 135 ডিগ্রি কোণের মান আমরা ট্যানের ক্ষেত্রে জানি -1 ইন্টু x মাইনাস 2, তাহলে কি হলো? y মাইনাস 3। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, ওখান থেকে পাচ্ছ y মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস x প্লাস 2, x প্লাস y ইকুয়াল টু 5, তাহলে পেলা x প্লাস y ইকুয়াল টু 5। আশা করি তোমাদের 3 আর 2 5, হ্যাঁ ঠিক আছে। আশা করি তোমাদের কারো এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। তাহলে কি আমি বলতে পারি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং ঢাল দেওয়া থাকলে এইরূপ রেখার সমীকরণ কি করে নির্ণয় করতে হয়? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে যখন আমি পড়াবো এরপর থেকে শুরু করব। তোমরা আমি যতটুকু পর্যন্ত করেছি এই সূত্রগুলো একটু ভালো করে দেখো, আরও কয়েকটা সূত্র আছে, এইটা পড়িয়ে পরবর্তীতে আমি অঙ্ক করতে পারবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।